বিরতির পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, সাথে আছে জুবায়ের। আমাদের সাথে দুজন চমৎকার মানুষ আছেন যাদের সাথে পরিচয় করাবো। তাদের সাথে পরিচয় করাবার আগে একটু বিষয় আপনাদের জানাতে চাই। জানানোর যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে আমাদের সদ্য যে পরিবর্তনটা আমরা দেখলাম, কিংবা যাকে দ্বিতীয় বিজয়, বিপ্লবের বিজয় যেভাবেই বলছি আমরা, যেভাবেই যেই শিরোনামে আখ্যায়িত করছি না কেন, যা নিয়ে আসলে বিশ্ব নেতারা এখন অনেক বেশি সচেতন, অনেক বেশি জানেন, তাদেরই দুজন প্রতিনিধি আছে। বলছি বাংলাদেশের তারুণ্যের প্রতিনিধিদের কথা। দুজন আমাদের কাছে আছেন, আমাদের সাথে আছেন, যাদের কাছ থেকে আজ আমরাও অনুপ্রেরণা নেবার চেষ্টা করব, কারণ তারা একটি অসাধারণ কাজ করতে যাচ্ছেন। অসাধারণ কাজটির শিরোনামটুকু শুধু বলি, অনুষঙ্গ। নিশ্চয়ই শুনলে কৌতূহল জাগে। এই অনুষঙ্গ নিয়ে আজ আমরা কথা বলবো, কারণ আমাদের সাথে দুজন অতিথি আছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিস ক্লাব বা SSCর দুজন প্রতিনিধি আছেন। প্রেসিডেন্ট মরিন ইসলাম আমাদের সাথে আছেন মোহাম্মদ সাফিন আল ওয়ালিদ, যিনি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনের দায়িত্বপ্রাপ্ত ক্লাবের। দুজনকেই শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছি আমরা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। এখানে এসে আরো ভালো লাগছে। ওকে, কোনো টেনশন হচ্ছে না তো? না। কি টেনশন হবে রুনিয়া? ওদের দেখলে এখন আমার টেনশন হয়, কখন কি প্রশ্ন করবে উত্তর দিতে পারবো না, পরে একটা বিব্রতকর পরিস্থিতি হবে। একদমই না। আমার কাছে সবসময় মনে হয় মানে আমরা আসলে সবাই একই প্ল্যাটফর্মে আছি, হয়তো বিচ্ছিন্ন ভাবে সবাই সবাইকে আসলে চিনি না। এই যেভাবে জুবায়ের প্রথমে বললো যে অনুষঙ্গ আসলে এই আয়োজনটা কি করা হচ্ছে, সেটা যদি প্রথমে একটু জানতে পারি। অনুষঙ্গে আমরা একটি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে যাই। সেখানে গিয়ে বয়স্ক যারা থাকে তাদের সাথে একটা দিন আমরা যাপন করি। তারা যাতে পরিবারের অভাবটা ফিল করতে না পারে, ওই জায়গাটা পূরণ করার একটা চেষ্টা আমরা করে থাকি। বাহ বাহ, কি অসাধারণ একটা চিন্তা। মানে এরকম ভাবনা কেন মাথায় আসলো? মানে সোশ্যাল সার্ভিস ক্লাব থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কেন এরকম একটা কিছু করতে হবে? ক্লাবের শুরু থেকেই আমরা কিন্তু বিভিন্ন সামাজিক কাজ করে থাকি। তো তখন থেকে আমাদের মাথায় এই জিনিসটা আসে যে আমাদেরকে বয়স্কদের নিয়ে কিছু করা উচিত। আপকামিং যে জেনারেশন আসছে তাদের জানা উচিত যে অন্য একটা জেনারেশন তারা যদি ওল্ড এজ হোমে থাকে তখন তাদের ফিলটা কী হয়, আমরা যাতে নিজেদেরকে ওই জায়গাটায় নিয়ে যেতে পারি এবং ভবিষ্যতে যাতে আমাদের প্যারেন্টসকে ওই জায়গায় রেখে আসতে না চাই, এই জন্য আর কি আমরা এই ইভেন্টটা করে থাকি। রেখে আসতে না চাই কোনোভাবেই তো পরিকল্পনা ছিল না, তাই না? ভেরি গুড। একটু আমরা ওয়ালিদের কাছ থেকে জানতে চাই, প্রশ্ন যেতে চাই। এই যে প্রথম কথা হচ্ছে আমরা আইডেন্টিফাই করলাম কিভাবে যে আমরা এই যে পার্টিকুলার ওল্ড হোমে আমরা যাচ্ছি, সেই ওল্ড হোমটাকে আমরা কিভাবে পিক করলাম? আচ্ছা, আমাদের ওল্ড এজ হোমগুলো পিক করার আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে হচ্ছে ওখানের মধ্যে আমরা মানুষ কীরকম কী পরিমাণ আছে এবং তাদের অবস্থাটা আমরা জানার প্রথমে ট্রাই করে থাকি। যেমন আমাদের বাংলাদেশের মধ্যে কিন্তু অনেক ওল্ড এজ হোম আছে, মোটামুটি আপনি চাইলে মানে একটা ভালো পরিবেশে থাকা যায়, কিন্তু আমরা হচ্ছে এমন কিছু ওল্ড এজ হোম করি যারা আসলে একাকিত্বতে ভোগে, তাদের আসলে কেউ নেই। পরিবার বলতে হচ্ছে তাদের আত্মীয় স্বজন বলতে তাদেরকে মানে দেখার মতো তেমন কোনো মানুষ নেই। যে বৃদ্ধাশ্রমটি আছে, বৃদ্ধাশ্রমের কর্তৃপক্ষ হচ্ছে তাদের জন্য আপনজন। আমরা হচ্ছে এইসব ক্রাইটেরিয়াগুলো চুজ করে থাকি এবং আমরা যে বৃদ্ধাশ্রমে যাচ্ছি সেটা হচ্ছে গাজীপুরের একটি বৃদ্ধাশ্রম, বয়স্ক পুনর্বাসন কেন্দ্র বলে। এবং ওখানে যে হচ্ছে আমরা প্রথমে হচ্ছে একটা ইনিশিয়াল টিম আমাদের ভিজিটে যাই, ওদের অবস্থাগুলো সম্পর্কে জানতে চাই এবং আমরা ওখান থেকে হচ্ছে যে মোটামুটি যখন দেখি যে তাদের আসলে প্রয়োজন আমাদেরকে, আমরা হচ্ছে ওখানে গিয়ে সঙ্গ দেওয়ার ট্রাই করে থাকি। আমাদের আসলে আমি একটা জিনিস অ্যাড করতে চাই এখানে ওর সাথে, সেটা হচ্ছে আমাদের যে অনুষঙ্গের আরেকটি আমাদের মানে মেইন অবজেক্টিভ যদি বলি, সেটা হচ্ছে যে আমাদের যে যুব সমাজটা আছে, আমাদের যে তারুণ্য আছে, তাদের মধ্যে হচ্ছে একটি কাইন্ড অফ সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করা যে আমাদেরও বাবা মা আছে, আমাদেরও দাদা দাদু আছে, তারাও একদিন বৃদ্ধ হয়ে যাবে। তারা যে আমাদের এই যে আমাদের বেড়ে ওঠার পিছনে তাদের যে একটা অবদান ছিল, সেই অবদানটা যাতে আমরা কখনো ভুলে না যাই। তাদের সাথে যখন আমরা মিশি, তাদের সাথে যখন আমরা কথা বলি বা তাদের যখন দুঃখ কষ্টগুলো আমরা শুনতে থাকি, তখন হচ্ছে আমাদের মনের ভিতরে হচ্ছে মানে একটা তাদের প্রতি একটা মায়া জন্ম নেয়। এবং আমরা চাই যে আমাদের যে ইউনিভার্সিটির যে ছেলেমেয়েরা আছে, আমাদের ক্লাবের যে মেম্বাররা আছে এবং আমাদের সাথে যত তরুণ সমাজ যাচ্ছে, সবার মধ্যে যাতে এই ধরনের একটা জাগ্রত বোধ তৈরি হয়। তাই এইসব ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করছে কিনা ওগুলো দেখে হচ্ছে আমরা বিশেষত আমাদের বৃদ্ধাশ্রমগুলো সিলেক্ট করে থাকি। বাহ, কি চমৎকার ভাবনা। মরিন, সেক্ষেত্রে এই যে ক্রাইটেরিয়াগুলোর কথা বললো
মন খারাপ হয় না যে একটাতেই তো যাওয়ার সুযোগ থাকছে, আর অনেকগুলো তো সামনে আসলো, বাকিগুলোতেও বছর ঘুরে ঘুরে যদি যাওয়া যেত? হ্যাঁ, আমরা আসলে এটা নিয়ে অনেকবার চিন্তা করেছিলাম যে কোনোভাবে আমরা এক্সটেনশন করতে পারি কিনা, কিন্তু আমরা আসলে অনেকগুলা ইভেন্ট দিয়ে এইভাবে প্যাক থাকি, এবং ধরেন অনেক সময় আমাদের ইরেগুলার কিছু ইভেন্ট থাকে, যেমন হঠাৎ করে ফ্লাড হয়ে গেল, আমরা ফ্লাড রিলিফ করলাম, দেন হঠাৎ করে ক্লিনিং, ঢাকা সিটি যে ক্লিনিং ওইটা আমরা করেছি, আমরা গ্রাফিতি করেছি, পেন্টিং করেছি। তো ওইভাবে সব ইভেন্ট করার পর আমাদের আসলে আর সুযোগ হয় না যে আমরা আরো অনেকগুলোতে যেতে পারি। নিশ্চয়ই, আমার তো খুব মন খারাপ হতো, কাকে ফেলে কাকে না বলবো, হ্যাঁ, এই জন্য কাকে রেখে আমরা- কার কাছে যাব। জি জি, এই জন্য আমরা এমনটাই চুজ করি যে যাদের আমাদেরকে খুব বেশি দরকার, যাদের আসলে আমরা যত অল্প সাহায্যটুকু করব সেইটুকু তাদের প্রয়োজন। আচ্ছা মৌরিন এবং ওয়ালিদ, আমি দুজনের কাছে এই প্রশ্নটা করতে চাই। এই যখন আমরা অনুষঙ্গের জন্য কোনো একটা বৃদ্ধাশ্রমে যাচ্ছি, সেখানে কি কখনো মনে হয় আসলে আমার পরিবারে যারা আছেন তারাও কখনো কখনো হয়তো একাকিত্ব ভোগ করেন, অথবা আমরা হয়তো তাদেরকে এনাফ সময় দেই না? জি, এটা মনে হয়েছে যে আমি যখন ওখানে যাই, ওখানে গিয়ে কিন্তু আমি আমার আম্মুকে অনেক মিস করি। তো দেখা যায় তখন আমি আমার আম্মুকে ফোন দিয়েছি, গতবার যখন গিয়েছিলাম, তো আম্মুকে ফোন দিয়ে আমি অনেক কান্না করে দিয়েছি যে আম্মু আমি তোমাকে অনেক মিস করতেছি। ইভেন নট অনলি মি, দেখা যায় যে আরও যারা মেম্বার যায়, অনেকে থাকে নতুন ইউনিভার্সিটিতে অ্যাডমিট হয়েছে, ঢাকার বাইরে থেকে এসেছে, ফ্যামিলি ছাড়া থাকছে, তাদের জন্য কিন্তু আরও বেশি পরিবারের কথা মনে পড়ে। তো এটা আসলে এক ধরনের, আমরা যেমন তাদেরকে সার্ভিস দিচ্ছি, এট দ্য সেম টাইম আমার নিজের জন্য কিন্তু একটা সার্ভিস হয়ে সেলফ সার্ভিস যাচ্ছে। করে Self-motivation. হ্যাঁ, নিয়েছেন। সেলফ সার্ভিস, সেলফ মোটিভেশনের একটা বিষয়। এইটার যখন আমরা যখন তাদের সাথে যখন দেখা করছি, শুধুই কি আমরা তাদের সাথে সময় কাটাচ্ছি, নাকি সেখানে কোনো ধরনের তাদেরকে কোনো ধরনের অর্থনৈতিক সহায়তা বা আর্থিক কোনো সহায়তা বা আনুষঙ্গিক কোনো রকমের সহায়তা আমরা দিচ্ছি? আচ্ছা, আমাদের আসলে আমাদের বৃদ্ধাশ্রম কর্তৃপক্ষ থেকে আমাদেরকে নিষেধ আছে যে কোনো ধরনের আর্থিক সহযোগিতা তারা নেবে না আমাদের থেকে, এবং এমন তাদের খাবারগুলোও কিন্তু আলাদা, আমরা কিন্তু তাদের কোনো ফুডও প্রোভাইড করতে পারবো না। আমরা বড়জোর যেটা করতে পারি সেটা হচ্ছে যে তাদের কিছু যেমন মেডিসিনসের দরকার হতে পারে, আমরা প্রোডাক্ট দিতে পারবো, আমরা কোনো ফাইন্যান্সিয়াল হেল্প তাদেরকে করতে পারবো না। তারপরে তাদের যেমন ধরেন কোনো হুইল চেয়ার বা কোনো মেডিকেল সরঞ্জাম যদি তাদের লাগে ফার্স্ট প্রাথমিক চিকিৎসার জন্য, ওগুলো তাদেরকে আমরা চেয়ে থাকি, এবং তারা আমাদেরকে লিস্ট দেয়, আমরা ওইভাবে আমরা সেগুলো তাদেরকে প্রোভাইড করার চেষ্টা করে থাকি। বাহ। সো আর মোটামুটি এইভাবে যে আমরা আমরা সাহায্যগুলো করে থাকি। এত চমৎকার একটা উদ্যোগ না অনুষঙ্গ, এত চমৎকার, কি ভাবনা আপনাদের, এবং এই ভাবনা দেখে ঈর্ষা হচ্ছে না, এত চমৎকার কি করে ভাবে মানুষ। এই ভাবনাটা শুরু হলো কিভাবে, কত বছর হলো আপনার এই কাজটা করছেন? ক্লাবের শুরু থেকে 30 বছর হলো, 30 বছর ধরে এই ইভেন্টটা হচ্ছে, বাট কোভিডের জন্য বন্ধ ছিল। শুধু বন্ধ ছিল, তারপরেও হয়েছে। তো মানে এমন শুরু কি হয়েছে যে থেকে- কোনো একটি বৃদ্ধাশ্রমে বা প্রবীণ আশ্রয়স্থলে দ্বিতীয়বার গেছি, এরকম জি, হচ্ছে নাকি আমরা- প্রতিবার নতুন নতুন জায়গায় আমরা যাওয়ার নতুন চেষ্টা করি? নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করে থাকি সব সময়, আচ্ছা। যাতে যাদের প্রয়োজন তাদের কাছে যাওয়ার কিন্তু চেষ্টা করে মাঝে মাঝে থাকি। হ্যাঁ, হয়তো একটা দুইটা রিপিটও হয়ে থাকে। মাঝে মাঝে রিপিট এবং হয়ে আমরা যখন মনে করেন গতবার একটাতে গিয়েছি, আমরা যদি এই বছর আবার যাই, ওরা আবার খুশি হয়ে যায় আমাদেরকে দেখে। নিশ্চয়ই তাদের একটা সম্পর্ক তৈরি হয়। নাতি নাতির বয়সী মানুষজনকে দেখে কার না মন ভালো হয়ে যাবে। একটু কৌতূহল হয়েছে একটা খুব জানতে, যখন তাদের কাছে যাওয়া হয় তাদের অভিব্যক্তি কি থাকে? এটা- এমন কোন স্মৃতি যেটা খুব বেশি কাতর করেছে? জি, এটা খুবই একটা ইমোশনাল ব্যাপার। তো গতবার যখন গিয়েছি, ওখানে তো অনেকজনের সাথে দেখা হয়। তো একটা জিনিস শেয়ার করি আগে, তারপর আমি আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। নিশ্চয়ই। তো আমরা গতবার যেখানে গিয়েছিলাম, ওখানে আমরা সেকেন্ড টাইম গিয়েছি। তো সেম একজনের সাথে আমাদের দেখা হয়েছে, এবং তার সাথে আমাদের একজন দাদির সাথে আমাদের ছবি ছিল। তো এটা যখন তাকে দেখিয়েছি, উনি অনেক আবেগ আপ্লুত হয়ে গিয়েছে যে আমরা আবার তার কথা মনে করে তার কাছে গিয়েছি। তো উনি তখন বলছিলেন যে তোমরা যে আমাকে পরের বছর দেখতে আসছো, কিন্তু আমার সন্তানরা আমাকে 5 বছরও একবার দেখতে আসেনি। It's so sad. ইট ওয়াজ সো ইমোশনাল। যখন এই গল্পগুলো তারা বলে, ওখানে নিজের ইমোশনটা কন্ট্রোল করা ইটস ভেরি ডিফিকাল্ট অ্যাট দ্যাট টাইম। যে আসলে যে বাবা মা তাদের জীবনের এত বড় একটা অংশ দিচ্ছে, একটা সময় আসলে আমরা তাদেরকে নিজেদের ব্যক্তি স্বার্থে জায়গায় এসে তাদেরকে আসলে আমরা ভুলে যাচ্ছি। 30 বছরের পথ চলা এই ক্লাবটার, 30 বছরে এমন কি কি কাজ আছে যেগুলো তোমরা মনে করো যে আমরা সবসময় সেটাকে কন্টিনিউ করবো, বা একটা কন্টিনিউটি থাকবে? আমরা তো ক্লাবে কখনো কখনো কাজ করি, যেটা করি হয়তো অত ভালো হয় না, আমরা ডিসকন্টিনিউ করি, এবার কিছু কিছু কাজ আমরা কন্টিনিউ করে যাচ্ছে, সেই গল্পগুলো শুনবো। কিন্তু বিরতি আমার থেকে আমার আসার আমার যেটা পরে। উচিত হচ্ছে আমার এনভায়রনমেন্ট চেঞ্জ করতে হবে। খুব ওর লাস্ট উত্তরটা খুব চাপে পড়েছি, মানসিক একটা চাপ তৈরি হয়েছে যে আমরা পরের বছর দেখতে গেলাম আমার সন্তান আমাকে 5 বছর
দেখতে যায়নি। এরকম একটা উত্তর যে কারো কাছ থেকে শুনবার পরে আপনি যদি মানুষ হয়ে থাকেন, আপনার চোখ ভিজে আসাটা খুব স্বাভাবিক। আমাদেরও এমনটাই পরিস্থিতি, একটু প্রকৃতিটা বদল করে নিই, হাওয়াটা বদল হয়ে যাক, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আবার আলোচনায় যাব। ফিরছে এখনই, সাথেই থাকুন। বিরতির পর সকালে বাংলাদেশ, আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, জুবাইর আছি, মরুন ইসলাম আছেন, আমাদের সাথে আছেন মোহাম্মদ সাফিন আল ওয়ালিদ। তাদের কাছে রুনিয়ার একটি প্রশ্ন ছিল বিরতিতে যাওয়ার আগে, প্রশ্নের উত্তর নিয়ে যে কিছু কিছু প্রোগ্রাম তো আমরা কন্টিনিউ করি, কিছুগুলো আমরা ডিসকন্টিনিউ করি, এরকম কি কি সিগনেচার ইভেন্টস আছে ক্লাবে? আচ্ছা, শুরুতে বলি আমাদের এমন কোনো ইভেন্ট নাই যেটা আমরা ডিসকন্টিনিউ করেছি এই Okay. পর্যন্ত। তো যেহেতু সামাজিক কাজ, সমাজের উন্নয়নে কিন্তু কাজগুলো কন্টিনিউ করাই আমাদের কাজ। তো আমি শুরুতে শুরু করতে চাই হচ্ছে আমাদের যেটা ফ্ল্যাগশিপ আছে, আমরা কিন্তু হচ্ছে সামাজিক উন্নয়নমূলক অনেক কাজ করি, কিন্তু দেখা যায় যে অনেকে বিজনেস ব্যাকগ্রাউন্ডের থাকে বা অনেক কর্পোরেট কোম্পানিগুলো থাকে, তারা আমাদের সাথে কাজ করার জন্য হয়তো একটা স্কোপ খুঁজতেছে। তখন আমরা দেখা যায় যে সোশিও ক্যাম্প, যেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড কেস কম্পিটিশন, তো আমরা কিন্তু পুরো ইন্টার ইউনিভার্সিটির মধ্যে এই কেস কম্পিটিশনটা করে থাকি, অ্যান্ড ইট ইজ দ্য বিগেস্ট সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড কেস কম্পিটিশন অফ বাংলাদেশ। তো এখানে দেখা যায় যে আমাদের যে মেম্বাররা থাকে ওদের সেলফ ডেভেলপমেন্ট হয়, অলসো আমরা বিভিন্ন কর্পোরেটের সাথে মিট আপ করি, কেসের যে সলিউশনটা হয় তখন দেখা যায় যে অনেক কোম্পানির সিইও তারা আসেন। কেসটা কিন্তু বেসিক্যালি আমরা নিজেরাই মেক একদম করি, real আমাদের case। member, একদম রিয়েল কেস, এবং সোশ্যাল প্রবলেম নিয়ে বেসিক্যালি যে উমেন হ্যারাসমেন্ট যে প্রবলেম, দেন সোশ্যালে ইস্যু, হঠাৎ করে যদি নতুন কোনো প্রবলেম ক্রিয়েট হয় ওইটার জন্য আমরা কিভাবে কাজ করতে পারি, এই সব কিছু নিয়ে কিন্তু আমরা আমাদের এই কেস কম্পিটিশনটা করে থাকি। এটা হচ্ছে বেসিক্যালি কর্পোরেট রিলেটেড যদি একটা কথা বলি ওইটা। অ্যান্ড যদি সামাজিক কথা বলি, আমরা কিন্তু হচ্ছে উইন্টার ক্লথিং ড্রাইভ করি, যেটা হচ্ছে আমরা উত্তরবঙ্গে যেখানে বেশি শীত পড়ে এটা প্রতি বছর ওই অঞ্চলে গিয়ে আমরা হচ্ছে শীতবস্ত্র বিতরণ, প্লাস প্রায় 1000-এর বেশি কম্বল আমরা ওখানে নিয়ে যাই। ইউনিভার্সিটি থেকে আমরা হচ্ছে আপনার কালেক্ট করি কাপড় চোপড়, অনেকের পুরান কাপড় থাকে সেগুলো নিয়ে কিন্তু আমরা তাদের সাথে ওখানে যাই, ওখানে গিয়ে তাদেরকে বিতরণ করি। এছাড়া আমরা ব্লাড ডোনেশন ড্রাইভ করি, ওকে, যেটা হচ্ছে আমরা নর্থ সাউথ ইউনিভার্সিটির মধ্যে যে স্টুডেন্টরা ব্লাড দিতে চায় তাদের ব্লাডগুলো নিয়ে কিন্তু আমরা ব্লাড ব্যাংকে এগুলো রাখি, এবং যখন যার প্রয়োজন ওখান থেকে আমরা তাদেরকে প্রদান করার চেষ্টা করে থাকি। এছাড়াও কিন্তু আরেকটা কথা, আমরা সারা বছর কিন্তু ব্লাড ম্যানেজ করি। জুলাই বিপ্লবে হয়তো অনেকে টেনশনে ঘুমাতে পারেনি, কিন্তু আমি নিজে 5 রাত ঘুমাইনি, ভোর 5টার পরে ফজর পরে ঘুমিয়েছি, কারণ ওই পর্যন্ত আমার শুধু শুনতে হয়েছে এখানে ব্লাড লাগবে, ওখানে ব্লাড লাগবে, অ্যান্ড আমরা Blood কিন্তু and ওটা ambulance। করেছি। জি, and আমরা কিন্তু এখনো সব সময়ই কিন্তু আমরা হচ্ছে ব্লাড ম্যানেজ করি, যার যখন যেখানে দরকার আমাদেরকে কল দিলে উই ট্রাই আওয়ার বেস্ট আমরা যাতে ব্লাডটা পৌঁছে দিতে পারি। বাহ, আমাদের নিঃসন্দেহে হচ্ছে চমৎকার। জি, ব্লাড ম্যানেজমেন্ট টিম নামে আমাদের একটা টিম আছে, আমাদের মেম্বার যারা সবসময় সক্রিয় থাকে। যখন কারো কোনো রক্ত, আমি যে একটু আগে যে ব্লাড ডোনেশন ড্রাইভ সম্পর্কে আমরা বললো, ইভেন্টের মধ্যে হচ্ছে আমরা যারা যারা ব্লাড ডোনেট করে তাদের লিস্ট হচ্ছে আমাদের ব্লাড ডাটাবেসে আমরা ইনক্লুড করে রাখি। তারপর পরবর্তী 3 মাস পর থেকে হচ্ছে আমাদের এই টিমটা চালু হয়। বাহ। আমাদের ফেসবুক পেজটা আছে অফিসিয়াল, ওখানে হচ্ছে কেউ মেসেজ করলে আমরা হচ্ছে তাদেরকে রক্তটা খুঁজে দেওয়ার ট্রাই করে থাকি, সবসময় আমাদের ডাটাবেস থেকে কল করে। সেক্ষেত্রে কেউ যদি নর্থ সাউথ ইউনিভার্সিটি সংশ্লিষ্ট নাও হন, তাও তিনি সে সাপোর্ট তাও পারবেন। বা কি চমৎকার। কারণ অনেক সময় জীবনের নানান বাস্তবতায় সংকটে আমাদের রক্তের খুব প্রয়োজন হয়ে দেখা দেয় উনি, অন্তত গর্ভবতী নারীদের জন্য কিংবা ওপেন হার্ট সার্জারির অগ্রজ যারা রয়েছেন তাদের জন্য। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা নতুন, হয়তো আপনাদের অনেকেরই জানা, আমি বিশ্বাস করি আমাদের দর্শকরা অনেক বেশি সচেতন, আপনাদের অনেকেরই জানা, যাদের জানা নেই তাদের জন্য বলতে চাই, নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাব যেই চমৎকার সামাজিক যোগাযোগ মাধ্যমে পেজটি রান করে, সেখানে কিন্তু তাদেরকে নক করতে পারেন যদি আপনার যে কোনো প্রয়োজনে, জরুরি প্রয়োজনে রক্তের প্রয়োজন হয়। এবার আবার একটু অনুষঙ্গতে ঘুরে আসি। হ্যাঁ, ধরুন আপনাদেরকে কেউ, আপনাদের এই অনুষঙ্গকে কেন্দ্র করে কেউ কোনো গিফট দিতে চায়, কথার কথা আমি বা রুনিয়া বা আমরা পরিকল্পনা করলাম আপনারা যাদের কাছে যাবেন তাদের সেই অগ্রজদের কাছে আমরা কিছু গিফট পাঠাবো, সুযোগ আছে এরকম গিফট জি, আপনারা অ্যাকসেপ্ট করেন? জি জি, অবশ্যই এটা আমাদেরকে দেখতে হবে যে তাদের জন্য ওখানে কোনো হেলথ হার্ম ক্রিয়েট করবে কিনা, যদি না হয় তাহলে আমরা অবশ্যই এই যে নিয়ে গিফটটা তাদের কাছে পৌঁছে দিব। বা ধরুন কথার কথা আপনারা যে মেডিসিন দিচ্ছেন আমি সেই মেডিসিনে কন্ট্রিবিউট করতে চাইলাম, সেই সুযোগ কি আছে নাকি শুধুমাত্র ক্লাব এটি করবে, বাইরের কারো সুযোগ না নেই? না, এরকম না, আপনি যদি মেডিসিন দিতে চান
চান অবশ্যই আমাকে ওইটার ডেট সবকিছু ভেরিফাই করে দেন আমি ওইটা নিতে পারবো। বাহ, কি চমৎকার। তাছাড়া আমাদের সাথে হচ্ছে একটু কর্তৃপক্ষের সাথে কথা বলতে হবে যে ওদের এই মেডিসিনগুলোর প্রয়োজন আছে কিনা, কারণ তারা দেখা যায় তাদের মোটামুটি সবকিছুই একটা list দিয়ে লিস্ট দেয়। দেওয়া থাকে। সো লিস্টের মধ্যে থাকলে তাদেরও অ্যাকসেপ্ট করতে হবে, এরপর হচ্ছে আমরা ব্যবস্থাটা করে দিতে পারবো। সেক্ষেত্রে আপনাদের এই লিস্ট আছে, লিস্টটা কি কোনোভাবে পাবলিক করা যায়? মানে ধরুন আমার জানবার যে কৌতূহল, মেডিসিনাল লিস্টটা পাবলিক করলে বা আমি যদি আপনাদের সাথে যোগাযোগ করি, এইটা ওরা অনেক কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে। ইভেন এটা শুধু আমরা এক্সিকিউটিভরা আর যারা হচ্ছে আমাদেরকে মেডিসিন দিচ্ছে বা আমরা যেগুলো কিনছি এরা ছাড়া কিন্তু বাকিরা কেউ এটা জানেন না। আচ্ছা কেন হেলথ সবসময় একটা কনফিডেন্সিয়াল কেন ব্যাপার। কেন নিয়ে প্রশ্ন? Yeah. এদেশের চিকিৎসকের চেম্বারের বাইরে কিছু প্রাণী খুব উৎসুক দৃষ্টিতে প্রেসক্রিপশনের দিকে তাকিয়ে সেটা থাকে, আলাদা বিষয়। সেই তারা কনফিডেন্সিয়ালিটির জানে না জায়গায় যে তারা ভুল কাজ করছে। যাই হোক, আমরা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। প্রসঙ্গ ঘুরিয়ে আনতে চাই, ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। ফির চেক করি। স্বাগত আরেকবার, দেখছেন সকালের বাংলাদেশ, জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। সাথে আছে আমি রুনি এবং আমাদের সাথে আছেন মৌরিন ইসলাম এবং মোহাম্মদ শাফিন আল ওয়ালেদ। আচ্ছা, আমরা এই যে মানে যখন যেহেতু জুবাই জিজ্ঞেস করছিল যে আসলে কোনো ধরনের গিফট দেওয়ার সুযোগ আছে কিনা, তো আমরা আসলে এটা কি আমরা কত ফ্রিকোয়েন্টলি ভিজিট করি? অনুষঙ্গ ইভেন্ট যেটা আমরা করি সেটা কত ফ্রিকোয়েন্টলি, এটা আমরা, ফ্রিকোয়েন্সি কত? বছরে একবারই যে আসলে আমরা আচ্ছা। অনেক ইভেন্ট নিয়ে এত প্যাক থাকি যে একবারের বেশি যাওয়ার সুযোগ আসলে হয় না। আর এই ধরনের একটা ইভেন্ট আয়োজন করতে কত সময় লাগে? আয়োজন করতে অলমোস্ট দেখা যায় হচ্ছে 15 থেকে 20 দিনের একটা প্রসিডিওর থাকে। বিকজ আমাদের ইউনিভার্সিটি অথরিটি থেকে আমাদের কিন্তু ইভেন আমরা যে ছোট একটা জিনিস যদি ক্যাম্পাসে এন্ট্রি করি এটার জন্য আমাদের পারমিশন লাগে। সো সব কিছু পারমিশন নেওয়া, দেন এই পারমিশন নিয়ে হচ্ছে দেন ওই বৃদ্ধাশ্রমে ভিজিট করা, সেখান থেকে পারমিশন নিয়ে সেই এমওইউ ইউনিভার্সিটিতে দেয়া, ভেরিফাই করা, এই সব কিছু করতে আসলে টাইম লাগে। বাহ, এটা কি তাহলে নর্থ ইউনিভার্সিটির সোশ্যাল সার্ভিস ক্লাব একাই করে? পুরো ইভেন্ট একাই করছে? হ্যাঁ, আমরা একাই করছি। সাপোর্টেড বাই অর সাপোর্টেড বাই হচ্ছে এখানে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে আমাদেরকে কি বলে আমাদেরকে পারমিশনগুলো ব্যবস্থা করে দেয়, আর উদ্যোগ কিন্তু আমাদের একাই নিতে হয়। জি, এছাড়াও আমাদের কিন্তু যারা সাহায্য করছেন, আমাদের টাইটেল স্পন্সর হচ্ছে বায়োজিন, দেন আমাদের হচ্ছে কেটিএম আমাদের স্পন্সর। আমি যদি একটু দেখে বলতে চাই, সেক্ষেত্রে একটু জানতে চাই, মানে আমরা নিশ্চয়ই আপনাদের স্পন্সরদের কথা তো নিশ্চয়ই আপনারা জানাবেন, এটা অনেক বড় একটা তালিকা হওয়াটাই স্বাভাবিক। একটু বাংলাদেশের তারুণ্য নিয়ে আপনাদের কাছ থেকে জানতে চাই। একটা নতুন গণজোয়ার আমরা দেখছি, একজন তরুণ হিসেবে বিষয়টার মূল্যায়ন শুনবো একটু আপনাদের কাছ থেকে। কিভাবে মূল্যায়ন করবেন? প্রথমে ওয়ালদের কাছ থেকে শুনি, তারপরে আমরা মরিনের কাছে আসবো। আসলে আমাদের যে জুলাই বিপ্লবটি হয়েছে সেটা আমাদের ছাত্রদের বলতে গেলে অনেক বড় একটি ভূমিকা আছে। তাদের হাত ধরে আসলে বাংলাদেশে এক নতুন পথ চলা শুরু হয়েছে। এখানের মধ্যে আসলে যেই আন্দোলনটা চলছিল পুরো জুলাই মাস, আমরা ছাত্ররা আসলে কেউ মানে বলতে গেলে কেউ যে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল হয়তো, কিন্তু আমরা কেউ হচ্ছে মানে স্ট্রেস ফ্রিতে থাকতে পারি নাই। আমাদের হচ্ছে দেখা গেছে প্রতিদিন ইভেন আমাদের ক্লাব মেম্বার অনেকে কিন্তু আন্দোলনে গিয়েছে এবং অনেকে গুলি খেয়েছে, অনেকে অনেকভাবে হচ্ছে যে আহত হয়েছে। এবং আমার যে ব্লাডের কথা বললাম, প্রত্যেক দিন প্রায় অনেকগুলো কল আসতো রেগুলার। আমরা একটা টিম করে আমাদের ফেসবুক পেজ থেকে আমরা আপলোড করে দিয়েছিলাম যে তোমাদের কারো ব্লাড লাগলে আমাদেরকে কল করে জানাও। তো আমাদের রেগুলার অনেকগুলো কল আসতো, আমরা এবং অনেকগুলো ম্যানেজও করে দিতাম, এবং অনেক সময় আমরা ম্যানেজ করতে ফেলিওর হইতাম। তখন আমরা বিভিন্ন ব্লাড ব্যাংকের সাথে আমাদের কানেকশন আছে, তাদের সাথে হচ্ছে আমরা পেশেন্টদের কানেক্ট করে দিয়ে ট্রাই করতাম। সো বলতে গেলে এই যে একটা মানে আমাদের যে উদ্যোগটা ছিল ছাত্রদের, এবং এই উদ্যোগটা যেন সফলতা হয়েছে, এই সফলতাকে অবশ্যই ধরে রাখার জন্য আমরা মনে করি আমাদের তারুণ্যরা সবসময় আগ্রহী। কারণ এবং এটার একটা ফলশ্রুতি আমরা দেখতে পেরেছি, যখন আমাদের নতুন সরকার গঠন হয়েছে তখন হচ্ছে আমাদের যে সমাজকে পরিবর্তনের প্রচেষ্টা, যেমন আমরা রাস্তাঘাট পরিষ্কার বলি, ট্রাফিক মেনে চলা বলি, এবং চারিদিকে আমাদের যে জুলাই বিপ্লবের এই যে পুরো টাইমলাইনটাকে তুলে ধরার জন্য যে গ্রাফিটি আর্টটা করেছিলাম, এইসবের জন্য হচ্ছে আমাদের খুবই আমাদের উদ্যোগ ছিল। এবং আমাদের ক্লাবের পক্ষ থেকে হচ্ছে আমরা আরও সামনে কিছু উদ্যোগ নিতে চাচ্ছি, যেমন আমরা প্লাস্টিক নিরসন নিয়ে কাজ করতে চাচ্ছি। এগুলো এখন হচ্ছে ফিক্সড হয়নি আমাদের, এগুলো হচ্ছে যখন ফিক্সড হবে তখন ইনশাল্লাহ আমরা ডেভেলপিং ফেজে আছে। যেমন হচ্ছে আমাদের একটি উদ্যোগ নিয়ে আমরা রিসেন্টলি হচ্ছে যে নিজেদের মধ্যে আলোচনা করেছিলাম যে আমাদের যে নর্থ সাউথে কিন্তু যেমন ধরুন ক্যান্টিন বলি বা বসুন্ধরার আশেপাশে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে যেখানে প্রচুর পরিমাণে প্লাস্টিক
প্রডিউস হয়। সেই প্লাস্টিকগুলোকে আমরা চাইলে অন্যান্য বর্জ্য থেকে আলাদা করে হচ্ছে আমাদের একটা উদ্যোগ নিয়ে আছে। এটা এখনো ডেভেলপিং ফেজে আছে, বাট আমি বললাম আর কি আপনাদেরকে, তাই হচ্ছে আমরা অফিসিয়ালি কিছু এখনো ডিক্লেয়ার করিনি। এই ধরনের উদ্যোগ আমাদের আরও সামনে নেওয়ার ইচ্ছা আছে। আমরা মনে করি এইভাবে হচ্ছে আমাদের প্রচুর ফুডও ওয়েস্ট হয়, যেগুলো হয়তো বিভিন্ন প্রাণীর কাজেও লাগতে পারে, এভাবেও আপনারা ভেবে দেখতে পারেন। আমাদের পেট নিয়েও কাজ করার ইচ্ছা আছে, আমাদের যে স্ট্রে ডগসগুলো, যে স্ট্রে অ্যানিমেলগুলো আছে তাদের নিয়েও কাজ করার সেই ইচ্ছা ইঙ্গিতেই আছে। বলছিলাম। রুনিয়ার তো জানার আছে। মরিনের কাছে জানতে চাই, এই যে বাংলাদেশের মানে জুলাইয়ে যে আসলে আমাদের গণজোয়ার যেটা হলো, সেটাতে আসলে আমরা কিন্তু দেখলাম যে পুরো ফ্রন্ট লাইনের তরুণরা এবং আমাদের ছাত্ররা, এবং আরও সারপ্রাইজিংলি আন্দোলনটা শুরু হয়েছে কিন্তু সরকারি জায়গা থেকে, আন্দোলনটাকে কিন্তু ধরে রেখেছে কিন্তু বেসরকারি প্রাইভেট ইউনিভার্সিটি। এই যে একটা আমাদের একটা ফলস ইলিউশন তৈরি করে রেখেছিলাম প্রাইভেট এবং পাবলিকে, সেটা কিন্তু এই আন্দোলন পুরোপুরি ভেঙে দিয়েছে যে আমরা সবাই আসলে এক কাতারে। সেখান থেকে আসলে আমরা আমাদের নতুন বাংলাদেশ যখন চিন্তা করি, সেখানে কি ধরনের বাংলাদেশের স্বপ্ন দেখি, যে কি উত্তর দিতে পারে? আচ্ছা আমি বলি, সরি। হ্যাঁ, No, it's ঠান্ডা, okay, জানি it's okay. weather-টা নতুন গলায় আছে। বাংলাদেশ কিন্তু আমরা অবশ্যই দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাই, বাট সেটার জন্য কিন্তু আমাদের নিজেদেরকে আগে অনেস্ট হতে হবে। যদি আমি নিজে অনেস্ট না হই, তাহলে কিন্তু আমি অন্যজনকে বলতে পারবো না যে আপনি কেন দুর্নীতি করছেন। তো এই জন্য আমার মনে হয় আমরা যদি নিজের থেকে শুরু করি, নিজের ঘর থেকে শুরু করি, নিজের ঘর থেকে যদি ক্লিনিংটা শুরু করি, লাইক ধরুন ঢাকা সিটি ক্লিন করা ইজ ভেরি ডিফিকাল্ট সবার জন্য, বাট আমি যদি নিজে গ্রিন গার্বেজ, প্লাস্টিক গার্বেজ ডিফারেন্ট করে প্যাকেট করে ওটা যদি আমি যে গার্বেজওয়ালা থাকে তাকে যদি দিয়ে দেই, তাহলে কিন্তু তখন তার জন্য হ্যাসেল কম হচ্ছে এবং ক্লিন করতে প্রসেসটা ইজি হচ্ছে। তো আমার মনে হয় যে আমরা যেটাই করি না কারণ নতুন বাংলাদেশ 2.2 যেটাকে দেখতে চাই, নিজের ঘর থেকে আগে নিজেকে শুরু করতে হবে, দেন তাহলে আমরা সবাই আর কি। এবং আমাদের ছোট ছোট স্টেপসে শুরু করতে হবে, যে মানে কোনো ম্যাসিভ চেঞ্জের জি, কোনো জি। প্ল্যানিং না করে অল্প অল্প করে সংযোজন কিভাবে, এবং সংযোজন এবং বিয়োজন দুটোই আসলে করতে হবে। রুনি আসলে যে প্রশ্নটা করেছিল, যেটা থেকে আমরা কিছুটা উত্তর পেয়েছি, তবে আরেকটু বিস্তর উত্তর প্রত্যাশা করছি, তা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটা বিশাল দূরত্ব ছিল, বিশাল দূরত্ব ছিল। এই দূরত্ব আমি যখন শিক্ষার্থী তখন আমি দেখেছি। রুনিয়া নিশ্চয়ই তোমার এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তুমি গেছো, আপনাদেরও নিশ্চয়ই যাওয়া হয়েছে। রাতারাতি এটা কি করে উবে গেল? তারুণ্যের এই শক্তিটা কোথা থেকে আসলো? এই 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 আলোড়নটা কি করে হলো? আমি এটা জানতে চাই। আসলে আমি খুব আগ্রহী আসলে, যেহেতু আমি আপনাদের মাঝে তখন ছিলাম না, আমার জানবার সুযোগ হয়, এই জন্য আমার কৌতূহলটা এত বেশি। আচ্ছা, জুলাই বিপ্লব যদি আমরা একদম শুরু থেকে দেখি, প্রথমে এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা নিয়ে, যেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এরপর আস্তে আস্তে সরকারি সব বিশ্ববিদ্যালয়ে জাগ্রত হওয়া শুরু হয়েছে, এবং আমরা দেখি আবু সাইদের গায়ে একটা গুলি লাগে এবং আবু সাইদ হচ্ছে অবশেষে মৃত্যুবরণ করেন। এই যে আমাদের তিনিও কিন্তু একজন ছাত্র, তিনিও কিন্তু আমাদের মতো একজন ছাত্র। আমাদের যে একজন ভাই মারা গেল, এটা আসলে প্রাইভেট ইউনিভার্সিটি পাবলিক ইউনিভার্সিটির প্রশ্নটা এখানে আসলে আসে না। যখন এটা মৃত্যুর একটা লাশের উপর দিয়ে প্রশ্নটা আসে, তখন হচ্ছে যে আমাদের তখন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মনের মধ্যে এমন জিনিস আসলো যে আমার ভাই মরলো কেন, জবাব চাই প্রশাসন। ওই প্রেক্ষাপট থেকে যখন তখনই হচ্ছে যে আর পাবলিক প্রাইভেট এসব আসলে মানে ভেদাভেদ করার কোনো প্রশ্ন আসে না। তখনই হচ্ছে যে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি বলি এবং এমনকি স্কুল কলেজের ছাত্রছাত্রীরা পর্যন্ত রাস্তায় নেমে পড়েছিল। আসলে এই জায়গা থেকে আমি মনে করি যে এই যে বিচার, নিজের ভাইয়ের হত্যার বিচার বা নিজের ভাইয়ের কেন বলল, নিজের নিরাপত্তা নিশ্চিত করবার যে অধিকার, যে দাবি দেওয়া, ওখান থেকে হচ্ছে মূলত এই যে প্রাইভেট, আমি মনে করি পাবলিক প্রাইভেট দুটা ভেদাভেদ তৈরি হয়ে গেছে। তাছাড়াও আরেকটা জিনিস যদি দেখি আমরা, যখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়া হলো, তখন কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে বলতে গেলে পুরো ঢাকা শহরের যত প্রাইভেট ইউনিভার্সিটি আছে সবগুলোর স্টুডেন্ট কিন্তু গিয়ে বাড্ডায় জড়ো হয়েছিল, ওখানেও কিন্তু পুলিশের গুলি ছিল। তো এই যে যখন দেখতেছে আমার শুধু পাবলিক বলে না, এমনকি আমাদের সব ধরনের স্টুডেন্টদের গায়ে গুলি চালানো হচ্ছে, ওই জিনিসগুলো থেকে না আসলে ছাত্ররা মানে ঘরে বসে থাকতে পারেনি। ওখান থেকে মূলত জাগ্রতটা তৈরি হয়েছিল মনে করি। এবং এটার মধ্যে কিন্তু আরেকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টর হচ্ছে যে আসলে আমাদের মানে নারী শিক্ষার্থী, বা আমরা যদি আমাদের ওখানে মানে মেয়ে স্টুডেন্টদেরকে দেখি, তারা আসলে কতটা স্ট্রংলি লিড নিয়েছে, কি মনে হয় তোমাদের? আমি যতটুকু দেখেছি, আমি বসুন্ধরাতেই ছিলাম, তো এখানে কিন্তু আমাদের ইউনিভার্সিটির যে মেয়েরা ছিল ওরা কিন্তু অনেক স্পন্টেনিয়াসলি তারা এখানে অ্যাক্টিভ ছিল। ইভেন দেখা যেত ওরা এসে সকালবেলা আমাদের গ্রুপগুলোতে মেসেজ দিত যে আমরা তো চলে আসছি, আপনারা বাকিরা কোথায়, বাকিরা আসেন। ইভেন আমি দেখতাম যে স্লোগানের সময় কিন্তু অনেক মেয়ে মাইক হাতে করে বলছে আমি এখন স্লোগান দিই, তোমরা একটু রেস্ট নাও, একটু পানি খাও।
তো মেয়েরা কিন্তু অনেক অ্যাক্টিভ ছিল। আমি যখন দেখেছি মিছিলটা যখন গিয়েছে গেট পর্যন্ত, তখনও কিন্তু ওখানে অনেক মেয়ে গিয়েছিল। ইভেন আপনারা জানেন যে 5 তারিখে নর্থ সাউথের সামনে 11টার দিকে কিন্তু গুলি করা হয়, ওখানেও কিন্তু আমাদের একজন মেয়ে যে খাদিজা ছিল, ওরও কিন্তু গুলি লেগেছিল, এবং আরও অনেক মেয়ে ছিল যাদের গায়ে স্প্লিন্টার পর্যন্ত লেগেছিল। নিশ্চয়ই। আপনারা আসলে কেন বারবার করে এই প্রশ্নগুলো করি, আপনাদের এত কাছ থেকে যখনই পাই তখনই জানবার কৌতূহল তৈরি হয়। এই সমাজে আলো বাতাসে তো আমিও বসবাস করছিলাম, আমি কেন প্রতিবাদটি করতে পারিনি যে প্রতিবাদ আপনারা করতে পেরেছেন, খুব কৌতূহল জাগে মনে। এমন কি ব্যতিক্রম ছিল আপনাদের জীবনে যা হয়তো সাধারণ মানুষের উপলব্ধি করতে সময় লেগেছে? আপনাদের হাত ধরে সাধারণ মানুষের মাঝে সেই উপলব্ধি বোধ জেগেছে। তারপরের গল্পটা আমাদের সবার জানা, যে গল্প এখন বিশ্ব দরবারে বিশ্ব নেতাদের সামনে একজন নোবেল জয়ী সগৌরবে উপস্থাপন করতে পারেন। কৃতজ্ঞতা আপনাদের প্রত্যেকের প্রতি, ভালোবাসা। একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আছি, দুজনের কাছ থেকে ভিন্ন ভিন্নভাবে প্রত্যাশার কথা জানতে চাইব। কি করতে চাই বাংলাদেশের জন্য? বাংলাদেশের জন্য কি চাই এ প্রশ্ন আর করব না, কি করতে চাই বাংলাদেশের জন্য? বাংলাদেশের জন্য কিন্তু আমরা কাজ করছি, অলওয়েজ আমাদের ক্লাব থেকে সবসময় কাজ করে। আমি নিজে যেটা করতে চাই সেটা হচ্ছে একটা সুন্দর পরিবর্তন চাই প্রত্যেকটা জায়গায়, এবং নিজে করতে চাই সেই জিনিসটা। বাহ। যেমন আমার অনেক ইচ্ছা আছে, আমার আব্বুর নিজের ইচ্ছা আছে যে তিনি একটা বৃদ্ধাশ্রম দিবেন। আমি তাকে ওখানে কন্ট্রিবিউট করতে চাই আমার নিজের জায়গা থেকে, যাতে তিনি কাজটা আরো সুন্দর করে করতে পারেন। কি চমৎকার। বলো। আমি হচ্ছে যে আমি যে বিষয়ে পড়াশোনা করছি ফাইন্যান্স, আমি চাচ্ছি হচ্ছে এই বিষয় নিয়ে আমি হচ্ছে একজন ভালো কর্পোরেট লিডার হয়ে, এবং আমার ভবিষ্যতে সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করার ইচ্ছা আছে। বিশেষ করে আমার আমি ছোটবেলাতে গ্রামে বড় হয়েছি। আমাদের যে গ্রামে যারা দেখা যাচ্ছে অনেকেই পটেনশিয়াল ইনভেস্টর থাকে, আবার অনেকে থাকে হচ্ছে পটেনশিয়াল হার্ড ওয়ার্কার, কিন্তু তাদের মধ্যে হচ্ছে যে ওই বন্ধনটা তৈরি হয় এই না। ব্রিজিংটা আপনি করতে চান? এই ব্রিজিংটা আমি আসলে করতে চাই, এবং ইনশাল্লাহ একদিন সফল হব। নিশ্চয়ই আপনি একদিন সফল হবেন। আপনারা যারা বাড়ি বসে দেখছেন এবং শুনছেন, আমাদের সাথে আজ যে দুজন অতিথি উপস্থিত ছিল, বয়সে প্রচণ্ড তরুণ, বয়সে অনেক অনুজ আমাদের, কিন্তু তাদের চোখে মুখে যেই স্পষ্ট ভাষা, জানি না টেলিভিশন স্ক্রিনে তা দেখা গেছে কিনা। শুভকামনা নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিস ক্লাবের জন্য। এরকম চমৎকার দুজন প্রতিনিধি যাদের আছেন, নিঃসন্দেহে সেই ক্লাব এর চেয়ে বেশি চমৎকার কাজ করবে। শুভকামনা রেখে আজকের মতো এখানে ইতি টানতে চাই। বিগ স্যালুট টু অল দ্য ইউথ অফ বাংলাদেশ। কি চমৎকার আপনারা, কি সাহসী আপনারা। ভালো থাকবেন সবাই। শুভ সকাল। শুভ সকাল।